আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রুদ্ধশ্বাস টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। সংকট অব্যাহত থাকলে জ্বালানির দাম বাড়ার সিদ্ধান্ত আসতে পারে। চট্টগ্রামের অর্থমন্ত্রী। বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রী। সারা দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গত ১৯ দিনে উপসর্গে নিয়ে মারা গেছে ৯৪ জন, আক্রান্ত ৫,৫০০-এর বেশি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমেরিকা বাংলাদেশ সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ডিসিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। নিরাপত্তায় ঢাকার কৌশলগত অবস্থানের প্রশংসা। এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশি মরদেহ ঢাকায়। কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব দাবি ট্রাম্পের। পেন্টাগনের F-35 যুদ্ধবিমান ভূপাতিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রুদ্ধশ্বাস ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে দ্বিতীয়বার সাফ সেরা হল জুনিয়র টাইগাররা। এই জয়ে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরাগ আরমানের রিপোর্ট। গত বছর স্বাগতিক ভারতের কাছে টাইব্রেকারে সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে কান্নায় ভেঙে পড়েছিল বাংলাদেশের যুবারা। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিল তারা অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে। আনন্দ উল্লাস বয়ে যায় বাংলাদেশ শিবিরে। মালদ্বীপের আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের শুরুতে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। ১৪ মিনিটে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনাল্ড সুলিভানের ফ্রি কিক থেকে পাওয়া বল কাজে লাগাতে পারেননি মিঠুন। আর বিরতির আগে সুলিভানের বাইসাইকেল কিক জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে মাঠের চিত্রটা বদলে যায়। ভারত বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণ ভাগ এবং গোলরক্ষক মাহিনকে পরাস্ত করতে পারেনি। পাল্টা আক্রমণে বাংলাদেশও কয়েকবার চাপে ফেলে ভারতকে, কিন্তু কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে। প্রথমেই ভারতের ঋষির শট থেকে দলকে আত্মবিশ্বাসে বলীয়ান করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল মাহিন। চতুর্থ শট বাংলাদেশের সামুয়েল ক্রসবারে মারলেও রোনান সুলিভান কোনো ভুল করেননি। তার ডান পায়ের নিখুঁত শট ভারতের জাল কাঁপায়। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে নেচে ওঠে বাংলাদেশ শিবির। সেই সাথে মালের গ্যালারির কয়েক হাজার বাংলাদেশের সমর্থক হন উল্লাসে মাতুয়ারা। বয়সভিত্তিক ফুটবলে এই নিয়ে দ্বিতীয়বার সাফ সেরার মুকুট জিতল লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট অব্যাহত থাকলে তেল গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্ত আসতে পারে, এমন বার্তা দিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে KEPZ এর এক অনুষ্ঠানে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে, তাই সরকারি তহবিলে বিশাল চাপ তৈরি হচ্ছে। মন্ত্রী আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামানুর রাজীব। চট্টগ্রামে KEPZ আয়োজিত অনুষ্ঠানে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে শিল্প উৎপাদন, কৃষি সহ মানুষের দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাব না পড়ে। এখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। এটাকে মোকাবেলা করার জন্য এখন আমরা সারা বিশ্ব থেকে তেল গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের তেল গ্যাস প্রকিউরমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। কারণ আমাদেরকে প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে, কিন্তু আমাদের কোনো অপশন নাই। এ পর্যন্ত দেশে জ্বালানির কোনো সমস্যা নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সার্বিক কর্মকাণ্ড, সরকারের নেয়া বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিয়ত
যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। জ্বালানি সাশ্রয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে এই সাশ্রয়ের প্রোগ্রাম দেওয়া হয়েছে, কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না সামনের দিকে। এবং জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। এর আগে ইয়াং ওয়ান চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি CIU একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। জ্বালানি নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন পাট শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটের নিজ বাসায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, জ্বালানির ক্ষেত্রে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরবরাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা আছে স্বীকার করে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। আপনি পেট্রোল পাম্পে গেলে তেল পাচ্ছেন, আপনি এখানে যে এসেছেন মোটরসাইকেল বা গাড়িতে করে, সেটা তেল চালিত বাহন। তো কি আটকাচ্ছে আমাকে বলেন। আজকে পর্যন্ত তেলের কারণে ব্যাহত হয়েছে কোন জিনিসটা? আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নাই, যেহেতু যেখান থেকে জ্বালানি আসে, তেল, ডিজেল, গ্যাস আসে, সেখানে যেহেতু মূল্য অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তারপরে সরবরাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা আছে, সেজন্য ব্যবহারে যেন আমরা সাশ্রয়ী হই। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দক্ষিণ কেরানীগঞ্জের এক সমাবেশে তিনি আরো বলেন, দেশের সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদী সরকার না থাকলেও জনমনে অস্বস্তি বিরাজ করছে। ডক্টর শফিকুর জানান, সংকট নিরসনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত বিরোধী দল। এছাড়া সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার, অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার, সেটাকে আবার শানিত করো। এ সময় সমসাময়িক নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে। কিলোমিটারের পর কিলোমিটার কেন লাইনে থাকতে হয়? কেন তাদেরকে রোদে শুকাতে হয়? কেন তাদেরকে বৃষ্টিতে ভিজতে হয়? আর সরকার জাতিকে বলছে তেলের কোনো অভাব নেই, জ্বালানির উপর পাওয়ার নির্ভরশীল। শুধু গাড়ির চাকা চলে না, শুধু ফ্যান ঘুরে না, শুধু বাতি জ্বলে না, এই জ্বালানিতে সমাজের চাকা চলে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির চাকা চলে। এটা লজ্জার ব্যাপার। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য করি। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে আগামীতে ইস্পাত কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন ডাক্তার শফিকুর রহমান। আপনি 68 জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 কথা বলছেন। এর নাম গণতন্ত্র? ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? সরকারের আচরণে ফ্যাসিবাদদের সংক্রমণ দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। সশস্ত্র দুর্বৃত্তদেরকে মোকাবেলা করে খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। সেই জনগণের মৃত্যু হয় না। একটি দল ৭১-এর পরাজয় মেনে নিতে পারছে না বলেই সংবিধান ছিঁড়ে ফেলতে চাইছে বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়। আর স্বাধীনতার 55 বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চলমান রয়েছে বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
একটা দল আপনারা দেখবেন মাত্র 8টা দফা দিচ্ছে। 8টা দফা কি বলবেন জানেন নাকি? সবাই জানেন, কিন্তু আমি আপনাদের স্মরণ করে দিই। প্রথম বললো, এরপরেই বললো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁড়ে নতুন করে লিখতে চাই। আচ্ছা আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়ব কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলাম। আমরা হায়ার পক্ষে জুলাই সদন 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করা শুরু করেছি, কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। বাইকটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি। তেলের ভোগান্তি প্রতিদিনই তৈরি করছে নতুন রেকর্ড। ছুটির দিনের সকালে রাজধানীর হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লাইনে দাঁড়িয়ে রাত পার হয়ে গেলেও মেলেনি তেল। এদিকে ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ এবং গ্রাহকদের অতিরিক্ত চাপে পাম্প সংশ্লিষ্টরা রয়েছেন বিপাকে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সব নষ্ট হতেছে আমার। এই যে বাজার সদাই ভাই, আজকে জুমার দিন বাজার করছি আমি, এই বাজারগুলো বাসা নিব সারাদিন ডিউটি করে। ছুটির দিনে পরিবার নিয়ে একসাথে দুপুরের খাবার খাবেন বলে বাজার করেছিলেন আব্দুল জলিল। তবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল প্রায় 12 ঘন্টা তেলের লাইনে দাঁড়িয়ে রাস্তায় কেটে গেছে রাত। ফেরা হয়নি ঘরে, পৌঁছতে বসেছে বাজার। রাত্রেবেলা এসে ডিউটি শেষ করে বাসায় যাবো, ভাবছি যে কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য বাজার সদাই করছি। কি আমার তরকারি সব নষ্ট হতেছে ভাই, সব নষ্ট হতেছে ভাই। এই দেখেন আমার সব তরকারি, এই দেখেন আমার এই যে ডিম, এই দেখেন দুধ, সব কিছু আমার নষ্ট হচ্ছে ভাই। ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই ভাই। করেন, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে ভাই। আমার মোবাইলে চার্জ পর্যন্ত নাই যে তাদের সাথে যোগাযোগ করবো ভাই। রাজধানীর পাম্পগুলোতে তেলের লাইন ছাড়িয়ে গেছে কয়েক কিলোমিটার। বেগুনবাড়ির ট্রাস্ট ফিলিং স্টেশনের গাড়ির লাইন মহাখালী রেলগেট পার হয়ে গেছে। অন্যদিকে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের লাইন গিয়ে ঠেকেছে ধানমন্ডির 32 নম্বর সড়কে। পেট্রোল পাম্পে মানুষের ভোগান্তির এই চিত্র এখন প্রতিদিনের। গত রাত 8টা থেকে আমি এখানে সিরিয়াল দেই, 3 শিফট লাগলো মোটে এই তেলটা নিতে। নজাল মারছে, টাকা উঠতেছে ঠিকই, কিন্তু তেল আসছে একটু, ওনারা সাক্ষী। সামনে যারা গেল ওদের তো ঠিকই টাকা গুনা দেওয়া যেতে হয়েছে, পরে সবাই ট্যাঙ্কি চেক করে দেয়, কারো ট্যাঙ্কিতে তেল নাই। ধোঁকা হইতাছে আমাদের সাথে, এবং কি আমরা তো ভুক্তভোগী। আমাদের ফ্যামিলি এখন পর্যন্ত চিন্তা আছে যে আমরা কোথায় আছি। 12-13 ঘন্টা 14 ঘন্টা আমরা রোডের ভিতরে। আমি মোটামুটি মহাখালীর প্রত্যেকটা পাম্প খোঁজ করেছি, মহাখালী কোনো পাম্পে তেল ছিল না রাতের বেলা, শুধুমাত্র এই পাম্পে তেল ছিল, প্লাস আসাদ গেটের যে পাম্পগুলো ছিল ওই পাম্পগুলোতে তেল ছিল না। এই ট্রাস্টে ভাবলাম যে এখানে একটু কম সময় লাগতে পারে, এখানে যে সিরিয়াল 4 ঘন্টার আগে তেল পাবো না। সরবরাহ জটিলতায় বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না দিলে পাম্পের কর্মীদের ওপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। ঘটছে হাতাহাতির ঘটনাও। আমরা ওই ট্যাঙ্ক ফুল দিয়েও দেখলাম ভিড় কমে না, রেশনিং করার পরও দেখলাম ভিড় কমে না, কোনোভাবেই কমতেছে না। আমাদের গেট অলরেডি 2-3 বার ভাঙছে, এখানে মানুষজনের সাথে হাতাহাতি হয়ে যায়, এগুলো নিয়ে অনেক সমস্যা। রাতের বেলা অনেক সময় রাতের বেলা তেলটা শেষ হয়, তখন পাম্প বন্ধ করে একটা রিস্ক হয়ে যায়। আমাদের ক্যাশ থাকে, এখানে তেলের গাড়ি থাকে, আবার যারা স্টাফ আছে সবার জন্য একটা রিস্ক। দেশে তেল সংকট থাকলে সেই বিষয়ে সরকারকে খোলামেলা ঘোষণা দেওয়ার দাবি জানান গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে। হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 জন মারা গেছে। এই সময় আক্রান্ত হয়েছে 5792 জন। বিস্তারিত তহিদুর রহমান তুহির রিপোর্টে। আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বাড়তে দেখা গেছে। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকেও শিশুদের নিয়ে ঢাকায় আসছেন স্বজনরা। কুষ্টি থেকে আইসি 1 তারিখে প্রথম ফ্লোরে ছিলাম, পরে মানে বয়স্কদের ওখান থেকে বেড চেঞ্জ করে বাচ্চাদের ওই বেডে দিয়েছে। মোটামুটি সেবা এখন ভালো পাচ্ছি। ওয়াশরুমগুলো একটু পরিষ্কার করছে না, ওয়াশরুমগুলোর একটু ঝামেলা আছে। হামের রোগীরা চাপ একটু বেশি। তারপর আমরা আগে ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ডটা একটু ছোট ছিল, ফ্লোরে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ। হামের রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে বিশেষ 2টি ইউনিট। শ্যামলী শিশু হাসপাতালেও দেওয়া হচ্ছে বিশেষ সেবা। কোভিড-19 এর পরে যে ড্রপ আউট হয়েছে, যার ফলে ফেব্রুয়ারি মাস থেকেই হামের সংখ্যা খুব বেড়ে গেছে। আমাদের শিশু হাসপাতালের এটা স্টার্ট হয়েছে পর থেকে আমরা একটা 56 বেডের আইসিইউ প্লাস ওয়ার্ড চালু করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম নিয়ে আতঙ্কিত না হয়ে প্রাথমিক অবস্থায় বাসায় বসেই চিকিৎসা দেওয়া সম্ভব। এক্ষেত্রে বাসায় থাকা অন্য শিশুদের থেকে তাকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তারা। সচেতনতার ব্যাপার, বাসায় অন্য বাচ্চা কাচ্চাও থাকে, এদেরকে একটু আইসোলেটেড রাখতে হবে, আলাদা একটা রুমে
যদি রাখে সব বাচ্চার সাথে মিশতে দিবে না, কারণ এটা তো ছড়াইয়ে পড়বে না হয় শ্বাসকষ্ট খুব বেশি না হয় তাহলে তো বাসায় বসে চিকিৎসা করা যায়। বিগত বছরগুলোতে টিকা না দেয়া হামেদ সংক্রমণ বৃদ্ধির প্রাথমিক কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। আমেরিকা বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। শুক্রবার এই বিষয়ে পোস্ট দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে পল কাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বক্তব্য দেন। জানান, নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মাঝে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে বাংলাদেশ। সমুদ্র বা সীমান্তে যা ঘটে তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার পাশাপাশি সারা বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে উল্লেখ করে জটিল পরিবেশে বাংলাদেশ যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সেই লক্ষ্যে একযোগে কাজ করায় গুরুত্ব দেন পল কাপুর। ফ্লাইট জটিলতায় দীর্ঘ 1 মাস পর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রথম বাংলাদেশি এস.এম. তারেকের মরদেহ দেশে এসেছে। শুক্রবার সন্ধ্যা 7:45টায় তার মরদেহ নিয়ে সৌদি আরবের গালফ এয়ারের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে প্রাণ হারান তারেক। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে 85,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরে আরও 3 লাখ এবং বিমা বাবদ 10 লাখ টাকা দেওয়া হবে। এই যুদ্ধে এখন পর্যন্ত 6 বাংলাদেশি নিহত হয়েছে, যাদের মধ্যে 3 জনের মরদেহ দেশে আনা হয়েছে। মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে আমরা হস্তান্তর করেছি। লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা, আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে, এবং তাদের আরও 3 লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ 10 লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে আমরা 6 জন বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি এই যুদ্ধে, এবং আমরা একে একে সবাইকে আমরা সকলে যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আগামী কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, আর অল্প সময়ের মাঝেই খুলে দেওয়া সম্ভব হবে ওই প্রণালী। এরপর তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করা যাবে। এদিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেয়ার হুঁশিয়ারিতে ট্রাম্পের বড় ধরনের যুদ্ধাপরাধ সংগঠনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে ক্ষোভ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওদিকে আমেরিকায় ভূপাতিত F-35 পাইলটদের জীবিত ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছে IRGC। আরো জানাচ্ছেন আদিন মোহাম্মদ। অসম এক যুদ্ধ চেয়ে চেয়ে দেখছে বিশ্ববাসী। ইরান বিশ্বের জন্য মূর্তিমান হুমকি এমন দোহাই দিয়ে দেশটির আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসনকে উপড়ে ফেলতে চেয়েছিল আমেরিকা ইসরায়েল। যৌথ আগ্রাসনে তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হলেও দেশটিতে নির্বিচারে বোমা বর্ষণ থেমে নেই। বৃহস্পতিবার একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করেছে পেন্টাগন। তার ছবি দিয়ে উল্লাস প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইস্পাত উৎপাদনে ইরানের সক্ষমতার 70% ধ্বংস করা হয়েছে। অর্থাৎ দেশটিকে পাথুরে যুগে ফিরিয়ে নেয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ওয়াশিংটন, তেল আভিভ। এই অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষোভ জানিয়ে বলেছেন, প্রস্তর যুগে ফিরিয়ে নেয়ার যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাতে ট্রাম্পের বড় ধরনের যুদ্ধাপরাধ সংগঠনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। অথচ এই নিয়ে মানবতার ফেরিওয়ালা পশ্চিমাদের কোনো বিকার নেই। ওদিকে আগামী কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব বলে দাবি করেছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, আর অল্প সময়ের মাঝেই খুলে দেওয়া সম্ভব হবে ওই প্রণালী। এরপর তেল তুলে নিয়ে বিপুল অর্থ উপার্জন করা যাবে। তার মানে ভেনেজুয়েলার মতো ইরানের জ্বালানি সম্পদ গ্রাস করার মতলবও রয়েছে তার।
leader's death. তবে চতুর্দিক থেকে কোণঠাসা হলেও লড়াই চালিয়ে যাচ্ছে IRGC। বৃহস্পতিবার আমেরিকার অপ্রতিরোধ্য বলে খ্যাত যুদ্ধবিমান F-35 ভূপতিত করেছে তারা। সেই সাথে এর পাইলটদের জীবিত ধরতে পারলে বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। আদিব মোহাম্মদ, ATN বাংলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আরো বলেন, অবাধ নির্বাচনের মাধ্যমে দেশবাসী নির্বাচিত সরকার পেয়েছে। পাবনায় 10 দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই বইমেলার উদ্বোধন করা হয়। এতে আরও বক্তব্য রাখেন পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। জনগণের নির্বাচিত সরকার এখন দেশ চালাচ্ছে। আমাদের দেশ এখন দেশ গঠনের পর্বে প্রবেশ করেছে। ফ্যাসিবাদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করার যে পর্ব, সেই পর্ব আমরা রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছি। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচিত সরকারের হিসাবে তারেক রহমানের সরকারের এখন দায়িত্ব হচ্ছে মানুষের এই স্বপ্নকে পূরণ করা। এডিন বাংলার চিফ রিপোর্টার মনির আহসানের বাবা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আরশাদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 3টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এক কন্যা, 4 ছেলে, নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুম আরশাদ হোসেন উত্তর বাড্ডা বায়তুল মুকাদ্দম কুয়েতি মসজিদের সাবেক সভাপতি, উত্তর বাড্ডা বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বাড্ডা হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সহ মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশের উত্তর বাড্ডা কুয়েতি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এটির বাংলায় শোকের ছায়া নেমে এসেছে। মনিরের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া DRU কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সেনাপ্রধান হিসেবে 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জেনারেল মিন অং হাইং দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির সংসদে 584 ভোটের মধ্যে প্রয়োজনীয় 293 ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মিন অং হাইং। 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সর্বশেষ সামরিক অভ্যুত্থান হয়। এতে নেতৃত্ব দেন 69 বছর বয়সী মিন অং হাইং। এই সময় পশ্চিমা অনেক দেশটির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে। সামরিক অভ্যুত্থানের পরপর মিয়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। এতে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। এই গৃহযুদ্ধে মিয়ানমারের শাসন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। দেশটির বড় একটি অংশ এখনও সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। বিশেষজ্ঞদের মতে মিন অং হাইংয়ের এই ক্ষমতা গ্রহণ সংঘাতের অবসান নয়, বরং তার দীর্ঘস্থায়ী সংকটকেই আরও গভীর করতে পারে। এবার খেলার খবর। আসন্ন বিশ্বকাপ ফুটবলের টিকিটের প্রথম দফার উন্মুক্ত বিক্রি শুরু হয়েছে, যেখানে আমেরিকার নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম সর্বোচ্চ $10,990 ধরেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 13,45,000 টাকা। শুধু বক্স অফিসের দাম বিবেচনায় 19 জুলাইয়ের ওই ম্যাচের টিকিটের দাম গ্যালারির ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। অথচ আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পক্ষ থেকে বিশ্বকাপের বিডবুকে বলা হয়েছিল ফাইনালে টিকিটের দাম সর্বোচ্চ দাম হবে $1,550 বা প্রায় $1,89,000 টাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার।
রুদ্ধশ্বাস টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 4-3 ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। সংকট অব্যাহত থাকলে জ্বালানির দাম বাড়ার সিদ্ধান্ত আসতে পারে চট্টগ্রামে অর্থমন্ত্রী। বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হচ্ছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর। সারা দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গত 19 দিনে উপসর্গ নিয়ে মারা গেছে 94 জন, আক্রান্ত 5,500-এরও বেশি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমেরিকা বাংলাদেশ সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ডিসিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর নিরাপত্তায় ঢাকার কৌশলগত অবস্থানের প্রশংসা। এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশের মরদেহ ঢাকায়, কয়েকদিনের মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব, দাবি ট্রাম্পের। পেন্টাগনের F-35 যুদ্ধবিমান ভূপাতিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।